Assalamu alaikum, my dear students and respected viewers. Welcome to the National University online class. During this pandemic, I feel proud to be the part of this National University online video class lecture as a resource person. Please maintain the health rules. Today I am presenting lecture on the Department of Management, Program BBA Honors 4th year, course code 242603. Name of the course is Financial Management. Lecture number 12. Title of the lecture, Working Capital Management, Chapter 7. I am Mohammad Shipon Mia, Associate Professor, Kumilla Victoria Government College, Kumilla. সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের এই লেকচারটি যদি তোমরা ভালোভাবে দেখো তাহলে তোমরা ওয়ার্কিং ক্যাপিটালে কয়েকটি ইম্পর্টেন্ট কনসেপ্ট তোমরা বলতে পারবে এবং বুঝতে পারবে, যেমন ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, বোমল মডেল এবং এস্টিমেটিং ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্টস উইথ বিজনেস অ্যাপ্লিকেশন। আমরা এই তিনটি বিষয়ের উপরে আজকে মূলত ফোকাস করব। ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি এটি ওয়ার্কিং ক্যাপিটালের একটা গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিভিন্ন সময় পাবলিক পরীক্ষায় এসে থাকে। বোমল মডেল, ক্যাশ রিকোয়ারমেন্টস এর পরিমাণ বোমল মডেলের সাহায্যে বের করা হয়। তোমরা এটা সম্পর্কে একটা ডিটেলস ধারণা পাবে। তারপরে এস্টিমেটিং ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্টস। তো ওয়ার্কিং ক্যাপিটালের রিকোয়ারমেন্টস আমরা বিজনেস অ্যাপ্লিকেশন সহ আলোচনা করব। এটা সম্পর্কে তোমরা একটা ভালো ধারণা অর্জন করতে পারবে। তাহলে শুরুতেই আমরা আসি ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি বা ইওকিউ কি, কাকে বলে। Economic order quantity is the number of units that a company should add to inventory with each order to minimize the total cost of inventory, such as holding cost, order cost, and shortage cost. তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি একটি প্রতিষ্ঠানের ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশনের ইনভেন্টরির সাথে সম্পৃক্ত। ইনভেন্টরি কাকে বলে তোমরা জানো, পূর্ববর্তী লেকচার আমরা আলোচনা করেছি। ইনভেন্টরি একটি প্রতিষ্ঠানের তিনটি স্টেজে সৃষ্টি হয়: র মেটেরিয়ালস ইনভেন্টরি, ফিনিশ গুডস ইনভেন্টরি এবং ওয়ার্ক ইন প্রসেস ইনভেন্টরি। তো ইওকিউ সাধারণত র মেটেরিয়ালস ইনভেন্টরির সাথে সম্পৃক্ত। তো র মেটেরিয়ালস আমরা দেখেছি যে একটি প্রতিষ্ঠানের র মেটেরিয়ালের জন্য সাপ্লায়ারদের সাথে কমিউনিকেট করে র মেটেরিয়ালের অর্ডার প্লেস করে এবং র মেটেরিয়ালগুলো কালেকশন হওয়ার পরে কোম্পানি তার ওয়্যার হাউসে স্টক করে রাখে। তো স্টকের জন্য তাকে বিভিন্ন ধরনের খরচ বহন করতে হয়। তো ইওকিউ কনসেপ্ট অনুসরণের মাধ্যমে কোম্পানি তার ইনভেন্টরি সংক্রান্ত খরচগুলোকে মিনিমাইজ করতে পারে। তাহলে ইওকিউ কি? ইওকিউ ইজ দ্য নাম্বার অফ ইউনিটস দ্যাট এ কোম্পানি শুড অ্যাড টু ইনভেন্টরি উইথ ইচ অর্ডার। অর্থাৎ একটি কোম্পানি যখন অর্ডার প্লেস করে সাপ্লায়ারের কাছে, তখন মিনিমাম কত ইউনিট অর্ডার করবে তার পরিমাণ নির্ণয় করার হলো ইওকিউ। ইওকিউ এমন একটি ফর্মুলা যার মাধ্যমে কোম্পানি ন্যূনতম কত ইউনিট ইনভেন্টরির সাথে, এক্সিস্টিং যে ইনভেন্টরি আছে তার সাথে যোগ করবে তা নির্ণয় করার জন্য ইওকিউ মডেলটি ব্যবহার করে থাকে। এবং ইনভেন্টরির সাথে যে কস্ট জড়িত, যে কস্টগুলো মিনিমাইজ করার চেষ্টা করে থাকে কোম্পানি, তা হলো হোল্ডিং কস্ট, অর্ডার কস্ট এবং শর্টেজ কস্ট। এই তিনটি কস্ট কোম্পানি ইওকিউর মাধ্যমে মিনিমাইজ করার চেষ্টা করে থাকে। তাহলে ইওকিউ ফর্মুলাটি কি? ইওকিউ ফর্মুলাটি হলো ইওকিউ ইজ ইকুয়াল টু রুট ওভার 2ab ইজ ডিভাইডেড বাই সিএস, অথবা এভাবে লেখা যায় 2 ইন্টু অর্ডারিং কস্ট ইন্টু ডিমান্ড ইজ ডিভাইডেড বাই হোল্ডিং কস্ট। অর্থাৎ এই যে সিএস বা হোল্ডিং কস্ট, এই দুইটাই লেখা যায়। সিএস হলো স্টোরেজ কস্ট বা কস্ট অফ ক্যারিং ইনভেন্টরি বা স্টোরেজ কস্ট, আবার এটাকে হোল্ডিং কস্ট হিসেবে অবহিত করা হয়। তো এখানে দেখো ইউকিউ মডেলটাতে কতগুলো অ্যাজাম্পশন ধরা হয়। আমরা জানি যে কোনো মডেলকে প্রুভ করতে হলে বা প্রুভ করার জন্য কিছু অ্যাজাম্পশন প্রয়োজন হয়ে থাকে। ঠিক একইভাবে ইউকিউতেও কিছু অ্যাজাম্পশন আছে, যেমন নোন অ্যান্ড কনস্ট্যান্ট ডিমান্ড। অর্থাৎ একটি প্রতিষ্ঠান বছরে তার কত ইউনিট প্রয়োজন হবে, হ্যাঁ, সেই সম্পর্কে সে পূর্ব থেকেই তার জানা থাকে এবং ডিমান্ডটা কনস্ট্যান্ট থাকে, অর্থাৎ ডিমান্ডটা পরিবর্তন হয় না। এই যে অ্যানুয়াল ডিমান্ড
এ হলো অ্যানুয়াল ডিমান্ড, এই যে 2 ইন্টু এ হলো অ্যানুয়াল ইউজেস বা অ্যানুয়াল কনজাম্পশন। কোম্পানি পূর্ব থেকেই জানে তার অ্যানুয়াল কনজাম্পশন কত হবে, যদিও এগুলো নিয়ে অনেক বিতর্ক আছে। দ্বিতীয়ত হলো যে নোন অ্যান্ড কনস্ট্যান্ট লিড টাইম। কোম্পানি তার লিড টাইমটাও জানে। লিড টাইমটা হলো কোম্পানি কোনো অর্ডার সাপ্লায়ারের কাছে র মেটেরিয়ালের জন্য অর্ডার দেওয়া থেকে কোম্পানির নিকট পণ্যটা পৌঁছাতে যত সময় লাগে সেই সময়টা হলো লিড টাইম। তো এই কোম্পানি লিড টাইমটাও কনস্ট্যান্ট থাকে এবং লিড টাইমটাও পূর্ব থেকে কোম্পানি জানে, যদিও এটা নিয়েও মানে বিতর্ক আছে। থার্ড হলো ইনস্ট্যান্টেনিয়াস রিসিপ্ট অফ মেটেরিয়ালস, অর্থাৎ কোম্পানি তার রিসিভ মেটেরিয়ালগুলো অর্ডার দিলেই সে লিড টাইমের মধ্যে সে মেটেরিয়ালগুলো পাবে, এটা ধরে নেওয়া হয়। নো কোয়ান্টিটি ডিসকাউন্ট, অর্থাৎ কোম্পানি কোয়ান্টিটির উপর কোনো ধরনের ডিসকাউন্ট পায় না, অর্থাৎ কোম্পানি বেশি অর্ডার দিলে যে ডিসকাউন্ট পাবে তা না, এটাও এখানে অ্যাজাম্পশন হিসেবে ধরে নেওয়া হয়েছে। তারপরে অনলি অর্ডার কস্ট অ্যান্ড হোল্ডিং কস্ট, অর্থাৎ কোম্পানির শুধুমাত্র অর্ডার কস্ট আছে আর হোল্ডিং কস্ট আছে, এছাড়া কোম্পানির আর কোনো কস্ট নেই, এটা ধরে নেওয়া হয়। তারপরে নো স্টক আউটস, অর্থাৎ কোম্পানির কোনো স্টক আউটও নেই। সাপ্লাই অফ দ্য গুডস ইজ স্যাটিসফ্যাক্টরি, অর্থাৎ কোম্পানি যে সাপ্লাই যে সে রিসিভ করবে সেই গুডস গুলো স্যাটিসফ্যাক্টরি, অর্থাৎ র মেটেরিয়ালস এর মধ্যে কোনো ধরনের সমস্যা থাকবে না, যদিও বাস্তবতা ভিন্ন। প্রাইসেস অফ দ্য গুডস আর স্টেবল, গুডস এর প্রাইস বা র মেটেরিয়ালস এর প্রাইসও স্টেবল থাকবে, অর্থাৎ কোম্পানি যে সাপ্লায়ারদের কাছে যে অর্ডার দিবে সে অর্ডারের সেই গুডস এর বা র মেটেরিয়ালস এর প্রাইস কি স্টেবল থাকবে, অর্থাৎ প্রাইস ওঠানামা করবে না। হ্যাঁ, তো এই অ্যাজাম্পশনগুলি যদি সত্য হয় তাহলেই শুধুমাত্র ইউকিউ যে মডেলটি আছে এই মডেলটি কার্যকর হবে। তাইলে আমরা ইউকিউ মডেলটা কি, ইউকিউ মডেলের যে এলিমেন্টস গুলো আছে 2√2ab is divided by cs বা h, আমরা অনেক সময় cs লিখি আবার অনেক সময় h লিখি, এটাতে কোনো সমস্যা না। তাহলে আমরা মূল হলো এগুলির মিনিং কি, এ হলো অ্যানুয়াল ইউজেস বা অ্যানুয়াল কনজাম্পশন, আর বি হলো বাইং কস্ট বা অর্ডারিং কস্ট, কোম্পানির পণ্যটা অর্ডার সাথে সম্পৃক্ত খরচগুলো হলো অর্ডারিং কস্ট। তারপরে সি হলো কস্ট পার ইউনিট আর এস হলো স্টোরেজ কস্ট, সি হলো কস্ট পার ইউনিট আর এস হলো স্টোরেজ কস্ট, আর এই দুইটাকে একসাথে বলা হয় হোল্ডিং কস্ট। হোল্ডিং কস্ট, আমরা এটাকে হোল্ডিং কস্ট হিসেবে বলবো। এখানে একটা চিত্র দেখো, পাশের চিত্র দিয়ে আমরা ইউকিউর একটা গ্রাফিক্যাল এক্সপ্লেনেশন দেওয়ার চেষ্টা করা হয়েছে করছি এখানে। যেমন এখানে ভার্টিক্যাল এক্সিসে দেয়া আছে কস্ট এবং হরাইজন্টাল এক্সিসে দেয়া আছে কোয়ান্টিটি, কস্ট এবং কোয়ান্টিটি। তো এই কস্ট দেখো এখানে কোম্পানির কোয়ান্টিটি যত বাড়ছে হোল্ডিং কস্টও তত বাড়ছে, আবার কোয়ান্টিটি যত বাড়ছে কোম্পানির অর্ডারিং কস্ট তত কমছে। তাহলে এখানে অর্ডারিং কস্ট কোয়ান্টিটির সাথে অর্ডারিং কস্টের সম্পর্ক হলো নেগেটিভ আর কোয়ান্টিটির সাথে হোল্ডিং কস্টের সম্পর্ক হলো পজিটিভ। তাহলে কোয়ান্টিটি এমন একটি পর্যায়ে রাখতে হবে যেখানে হোল্ডিং কস্টও কম কম থাকবে এবং অর্ডারিং কস্টের যে অ্যাডভান্টেজটা সেটাও পাওয়া যাবে। তাহলে এটা এমন একটা বিন্দু যে বিন্দুতে দুটি রেখা পরস্পরকে ছেদ করে, তোমরা দেখো অর্ডারিং কস্টকে হোল্ডিং কস্ট নিচের দিক থেকে ছেদ করেছে, ইন্টারসেক্ট করেছে, তাহলে যে বিন্দুতে ইন্টারসেক্ট করবে সেই বিন্দুটাই হলো ইউকিউ পয়েন্ট বা ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি পয়েন্ট। এটা হলো গ্রাফিক্যাল এক্সপ্লেনেশন আর এটা হলো ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন। তা আশা করি তোমরা ইউকিউ কি এটা বুঝতে পেরেছ। এখন আমরা ইউকিউ কনসেপ্টটি একটি উদাহরণের মাধ্যমে এক্সপ্লেন করার চেষ্টা করব। দেখো উদাহরণটা হলো the material X is used uniformly throughout the year. The data about annual requirement, ordering cost and holding cost of this material is given below. Annual requirement 2,400 units, ordering cost $10 per order, and holding cost $0.30 per unit. Require and determine the economic order quantity of material X. Number of orders per year, total ordering cost and holding cost by using above data. অর্থাৎ এই ডাটাগুলো ব্যবহার করে আমরা এই রিকোয়ারমেন্টস গুলো বের করতে হবে। তাহলে কি ইনফরমেশন দেওয়া আছে, একটি কোম্পানি কি ব্যবহার করে, এক্স মেটেরিয়াল ইউজ করে, সে তার প্রোডাকশন প্রসেসে এক্স মেটেরিয়াল ইউজ করে এবং এক্স মেটেরিয়াল ইউজটা সারা বছরই ইউনিফর্ম থাকে, অর্থাৎ বছরে সারা বছর একই রকম থাকে। তার ডাটা হলো এগুলো, অ্যানুয়াল রিকোয়ারমেন্টস দেওয়া আছে, অর্ডারিং কস্ট দেওয়া আছে, হোল্ডিং কস্ট দেওয়া আছে। আমাদের এই ইনফরমেশনগুলো দিয়ে আমাদের এই রিকোয়ারমেন্টসগুলো বের করতে হবে।
তাহলে প্রথমে আমরা ইউ তে আসি। ইউ ইজ ইকুয়াল টু 2ab আর এইচ হলো হোল্ডিং কস্ট, এ হলো অ্যানুয়াল রিকোয়ারমেন্টস। এখন অ্যানুয়াল রিকোয়ারমেন্টস দেওয়া আছে কত, 2400 ইউনিট। আর বি হলো অর্ডারিং কস্ট কত দেওয়া আছে, $10 পার অর্ডার। আর হোল্ডিং কস্ট দেওয়া আছে 0.30। এখন হোল্ডিং কস্ট হলো 0.30। আমরা যদি ইনফরমেশনগুলো এখানে বসাই তাহলে আমরা ইউ পাই 400 ইউনিটস। অর্থাৎ এই প্রতিষ্ঠানের ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি হলো 400 ইউনিটস। অর্থাৎ কোম্পানি প্রতিবার অর্ডার করবে 400 ইউনিট করে, তাহলে প্রতিবার যদি 400 ইউনিট অর্ডর করে, কোম্পানির অ্যানুয়াল ডিমান্ড কত, অ্যানুয়াল ডিমান্ড হলো 2400 ইউনিট। তাহলে কোম্পানি বছরে কয়বার অর্ডার করবে, তাহলে আমরা যদি 2400 ইউনিট টোটাল হয় আর প্রতিবারে যদি আমরা 400 করে অর্ডার করি, তাহলে আমরা টোটাল অর্ডার করব 6টা অর্ডার করতে হবে বছরে। তাহলে এখানে দেখো এই যে আমাদের দ্বিতীয় রিকোয়ারমেন্টসটা বলা হচ্ছে নাম্বার অফ অর্ডারস পার ইয়ার। তাহলে আমাদের বছরে অর্ডারের সংখ্যা হলো অ্যানুয়াল ডিমান্ড ডিভাইডেড বাই ইউকিউ। অ্যানুয়াল ডিমান্ড হলো 2400 ইউনিট আর ইউকিউ হলো 400 ইউনিট। তাহলে বছরে আমাদের অর্ডার করতে হবে 6টা অর্ডার। বছরে আমাদের এক্স ম্যাটেরিয়ালের জন্য 6টা অর্ডার করলে আমাদের খরচ হবে সর্বনিম্ন। তারপরে আসি আমরা টোটাল অর্ডারিং কস্ট। তাহলে প্রতিবারে কস্ট হয় আমাদের কত, প্রতি অর্ডারে আমাদের টোটাল অর্ডার হলো 6টা আর প্রতিবারে অর্ডারিং কস্ট হলো $10। তাহলে টোটাল কস্ট হলো $60। অর্থাৎ এক বছরে আমাদের অর্ডারিং কস্ট বাবদ আমাদের খরচ হবে $60। আর হোল্ডিং কস্ট প্রতি ইউনিটে কত, প্রতি ইউনিটে $0.30 পার ইউনিট। আমাদের অ্যাভারেজ ইউনিট কত, অ্যাভারেজ ইউনিট সাধারণত আমাদের যে টোটাল ইউকিউ আছে এটা 2 দিয়ে ভাগ দিলে অ্যাভারেজ ইউনিট বের হয়। অ্যাভারেজ ইউনিট তাহলে 400 কে যদি 2 দিয়ে ভাগ দিই আমরা, তাহলে অ্যাভারেজ ইউনিট হলো 200 আর হোল্ডিং কস্ট পার ইউনিট হলো 0.3, তাহলে ভাগ দিলে হয় $60। অর্থাৎ আমাদের হোল্ডিং কস্টও $60। তাহলে আমাদের অর্ডারিং কস্টও $60 এবং হোল্ডিং কস্টও $60। হোল্ডিং কস্টটা কিভাবে বের করতে হবে, অ্যাভারেজ ইউনিট ডিভাইডেড বাই হোল্ডিং কস্ট পার ইউনিট। তাহলে অ্যাভারেজ ইউনিট হলো এই ইউকিউকে 2 দিয়ে ভাগ দিতে হবে, তাহলে অ্যাভারেজ ইউনিট। আর হোল্ডিং কস্ট পার ইউনিট হলো 0.3, তাহলে $60। তাহলে আমরা এখানে এই ইনফরমেশনগুলো দিয়ে আমরা কি বের করতে পারলাম, ইউকিউ বের করতে পারলাম, নাম্বার অফ অর্ডারস পার ইয়ার বের করতে পারলাম, অর্ডারিং কস্ট এবং হোল্ডিং কস্ট বের করেছি। এখন এই যে ম্যাথমেটিক্যালি আমরা যে ইউকিউ বের করলাম এবং ইউকিউ রিলেটেড ইনফরমেশনগুলো বের করলাম, এটা আমরা গাণিতিক প্রক্রিয়ায়ও বের করতে পারি। টেবিলেশন মেথডের মাধ্যমে আমরা এটা বের করতে পারি। দেখো এখানে এই টেবিল দিয়ে বিষয়টা ব্যাখ্যা করা হয়েছে। নাম্বার অফ অর্ডারস, এখানে দেখো একটা কোম্পানি আমরা এখানে অর্ডারের সংখ্যা লিখলাম 8টা, এটা আনুমানিক, এটা তোমার ইচ্ছা মতো অর্ডার লিখলাম 8টা অর্ডার। আর প্রতি টোটাল নাম্বার অফ ইউনিট কত আমাদের, প্রতি অর্ডার আমরা ধরলাম যে আমাদের টোটাল কত 24 ইউনিট। 24 ইউনিট আমরা একবার অর্ডার দিব। একটা অর্ডারে যদি আমরা 2400 ইউনিট গ্রহণ করি, 2টা অর্ডারে যদি গ্রহণ করি তাহলে 1200, 3টা অর্ডারে যদি গ্রহণ করি 24 ইউনিট তাহলে 800, 4টা অর্ডারে গ্রহণ করলে 600, 5টা অর্ডারে গ্রহণ করলে 480, 6টা অর্ডারে গ্রহণ করলে 400 ইউনিট, আর 7টা অর্ডারে গ্রহণ করলে 343 ইউনিট করে, আর 8টি অর্ডারে গ্রহণ করলে 300 ইউনিট করে। অর্থাৎ আমরা বছরে যে 24 ইউনিট প্রয়োজন হবে, 24 ইউনিট আমরা কত অর্ডারে কালেকশন করব, মূলত এই 2 কলামে এটাই বোঝানো হয়েছে। আচ্ছা, অ্যাভারেজ ইউনিটস ইন ইনভেন্টরি, অ্যাভারেজ ইউনিট কত, তাহলে অ্যাভারেজ ইউনিটটা কিভাবে বের করব, আমরা এই অর্ডার টোটাল যে অর্ডার আছে প্রতিটা অর্ডারকে 2 দিয়ে ভাগ দিব, তাইলে আমরা অ্যাভারেজ ইউনিট পেয়ে যাব। এই যে আমরা এখানে অ্যাভারেজ ইউনিট বের করেছি। তাহলে টোটাল এখানে 2400 অ্যাভারেজ হলো 1200, 1200 হলো 600, 800 হলো 400, এইভাবে আমরা প্রত্যেকটার অ্যাভারেজ ইউনিট বের করেছি। তারপরে আসো অর্ডারিং কস্ট। তাহলে প্রতি অর্ডারে কত খরচ আমাদের, $10 করে। তাহলে $10 আমরা যদি একবার অর্ডার দিই তাহলে আমার অর্ডার কস্ট হবে $10। 2টা অর্ডার দিলে 10 দুগুণে $20, 3টা অর্ডার দিলে 3 10 $30, 4টা অর্ডার দিলে 4 10 $40, এইভাবে 6টা অর্ডার দিলে $60। তাহলে আমরা যত বেশি অর্ডার দিব আমাদের অর্ডারিং কস্ট তত বেশি বেড়ে যাবে। তাইলে অর্ডারিং কস্ট এবং নাম্বার অফ অর্ডার দুইটার মধ্যে কি আছে, পজিটিভ রিলেশন। যত বেশি অর্ডার তত বেশি অর্ডারিং কস্ট। এবার হোল্ডিং কস্টের দিকে আসা। হোল্ডিং কস্ট হলো কত, 0.30 পার ইউনিট। প্রতি ইউনিটে হোল্ডিং কস্ট $30.30। তাইলে আমরা যদি এখানে হোল্ডিং কস্ট, এখানে প্রথম একটা অর্ডারে 24 ইউনিট আনলে তাহলে আমাদের প্রতিটার জন্য $0.30 করে হলে আমাদের খরচ হবে $360। আর $1200 ইউনিট হলে 1200কে যদি আমরা 0.30 দিয়ে গুণ দিই তাহলে আসে $180। 800 ইউনিট হলে হবে $120, 600 ইউনিট হলে হবে হোল্ডিং কস্ট হবে $90, এইভাবে 400 ইউনিট হলে হবে $60, 300 ইউনিট হলে $45। তাহলে দেখো এখানে আমাদের নাম্বার অফ ইউনিট যত বেশি আমাদের হোল্ডিং কস্ট তত, নাম্বার অফ ইউনিট যত বেশি হোল্ডিং কস্ট তত বেশি।
তাহলে হোল্ডিং কস্টটা ডিপেন্ড করে ইউনিটের সংখ্যার উপরে। ইউনিট যত বেশি হবে হোল্ডিং কস্ট তত বেশি হবে। অপরদিকে অর্ডারিং কস্টটা ডিপেন্ড করে নাম্বার অফ অর্ডারের উপরে। অর্ডার যত বেশি হবে অর্ডারিং কস্ট তত বেশি হবে। তাহলে দেখো এখানে একটা অর্ডার দিলে আমাদের অর্ডারিং কস্ট মাত্র $10 আর হোল্ডিং কস্ট হয়ে যাচ্ছে $360। তাহলে আমাদের টোটাল কস্ট হচ্ছে $370। আর যদি দুইটা অর্ডার করি তাহলে আমাদের অর্ডারিং কস্ট বেড়ে হচ্ছে $20 আর হোল্ডিং কস্ট কমে হয়ে যাচ্ছে $180 আর কম্বাইন্ড টোটাল কস্ট হলো $200। এভাবে দেখো আমরা যদি টোটাল কস্টগুলো দেখি তাহলে আমাদের সর্বনিম্ন কস্ট কোথায়? সর্বনিম্ন কস্ট আমরা যদি এই জায়গাটা পর্যবেক্ষণ করি, অবজার্ভ করি, তাহলে আমাদের সর্বনিম্ন কস্ট হলো এই যে 6টা অর্ডার এবং প্রতি অর্ডারে কয়টা ইউনিট করে? 400 ইউনিট করে, এভারেজ সাইজ 200 ইউনিট করে, অর্ডারিং কস্ট $60 করে, হোল্ডিং কস্ট $60। আমাদের টোটাল কম্বাইন্ড কস্ট হলো $120। অর্থাৎ আমরা এই যে 6টা অর্ডার করলেই আমাদের সর্বনিম্ন খরচ হয়। এর চেয়ে বেশি অর্ডার করলে আমাদের খরচ বেশি হয়, আবার এর চেয়ে কম অর্ডার করলেও খরচ বেশি হয়। তাহলে ইউকিউ আমরা যেখানে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি আমরা বের করার চেষ্টা করেছি, তাইলে ইউকিউ হলো এখানে 6টা অর্ডার আর অর্ডারের সাইজ কত? এখানে প্রতি অর্ডারে 400 ইউনিট। তাহলে এই যে প্রতি অর্ডারে আমরা 400 ইউনিট, এটাই হলো আমাদের ইউকিউ। আর আমাদের টোটাল নাম্বার অফ অর্ডারস হলো এই যে 6টা। আর অর্ডারিং কস্ট হলো এখানে 60 টাকা, এই যে অর্ডারিং কস্ট 60 টাকা, আর হোল্ডিং কস্ট 60 টাকা, এখানে হোল্ডিং কস্ট 60 টাকা, আর কম্বাইন্ড কস্ট হলো 120 টাকা। তাহলে আমরা ইউকিউর একটা আমরা এক্সাম্পলটাও দেখলাম এবং এক্সাম্পলটা থেকে আমরা কিভাবে ম্যাথমেটিক্যালি ইউকিউর বিভিন্ন এলিমেন্টস গুলো বা ইউকিউর বিভিন্ন কোয়ান্টিটি গুলো বের করতে হয় সেটা আমরা দেখলাম, এবং টেবুলেশন পদ্ধতিতেও কিভাবে ব্যবহার করা হয় এটাও আমরা দেখলাম। তবে টেবুলেশন পদ্ধতিটাকে বলা হয় ট্রায়াল অ্যান্ড এরর অ্যাপ্রোচ। ট্রায়াল অ্যান্ড এরর অ্যাপ্রোচ অর্থাৎ এখানে অনেকগুলো অর্ডার আমরা চেক করেছি, চেক করে আমরা ইউকিউটা খুঁজে বের করেছি, কিন্তু ইউকিউতে ম্যাথমেটিক্যাল অ্যাপ্লিকেশনে আমরা সরাসরি এটা বের করে ফেলতে পারি। এবারে আমরা দেখব বুমোল মডেল। বুমোল মডেল কি? The Baumol model, also known as the Baumol-Elias-Tubian model, is a cash management model. Baumol মডেলটাকে আবার BAT মডেলও বলা হয়। BAT মানে হলো Baumol-Elias-Tubian মডেল। তবে এই মডেলটা ক্যাশ ম্যানেজমেন্ট মডেল হিসেবে বেশি পরিচিত। তাহলে বুমোল মডেলটা কিসের জন্য? ক্যাশ ম্যানেজমেন্ট মডেল। এবং এই মডেলটা 1952 সালে উইলিয়াম বুমোল প্রেজেন্টেড দ্য আইডিয়া অফ ম্যানেজমেন্ট দ্য সারপ্লাস অফ ফান্ডস থ্রু দ্য অপটিমাল ইউজ অফ স্টক সাপ্লাই কোয়ান্টিটিস। অর্থাৎ 1952 সালে উইলিয়াম বুমোল এই মডেলটি প্রদান করেছেন, যার মাধ্যমে একটি কোম্পানি তার সারপ্লাস ফান্ডগুলো সর্বোচ্চ ব্যবহার করতে পারে। সারপ্লাস ফান্ডগুলো সর্বোচ্চ ব্যবহার করতে পারে। তো এই মডেলটাও কে আমরা গ্রাফিক্যালি যদি আমরা দেখি, এই যে দেখো চিত্রটা, একদিকে হলো কস্ট, ভার্টিক্যাল এক্সিস হলো কস্ট, আর হরাইজন্টাল এক্সিস হলো অপটিমাম ক্যাশ ব্যালেন্স। অপটিমাম ক্যাশ ব্যালেন্স, তাহলে অপটিমাম ক্যাশ ব্যালেন্স দেখো এখানে এই যে সবার উপরে যে রেখাটা আছে এটা হলো টোটাল কস্ট, আর এই যে সোজা যে রেখাটা আছে এটা অপরচুনিটি কস্ট বা হোল্ডিং কস্ট, এটা কি হোল্ডিং কস্ট। আর এই যে নিচের যে রেখাটা আছে এটা আমাদের অপটিমাম ব্যালেন্স, বা এই যে এটা আমাদের প্রকাশ করছে আমাদের টোটাল যে ক্যারিং কস্ট, এগুলো প্রকাশ করছে। যাই হোক, এখানে দেখো দ্য বুমোল মডেল ইজ বেসড আপন দ্য ফলোইং অ্যাজাম্পশন। বুমোল মডেলেরও কিছু অ্যাজাম্পশন আছে। কি কি অ্যাজাম্পশন গুলো? অ্যাজাম্পশন গুলো হলো দ্য ক্যাশ নিডস অফ দ্য ফার্ম ইজ নোন উইথ সার্টেনটি, অর্থাৎ কোম্পানির কত টাকা ক্যাশ প্রয়োজন হবে সেটা কোম্পানি নিশ্চিত জানে। The cash disbursement of the firm occurs uniformly over a period of time and is known with certainty. অর্থাৎ একটি কোম্পানি বছরে সারা বছরই তার ক্যাশের যে ইউজ বা ক্যাশের যে ব্যবহার সেটা সে সারা বছরই ধরেই একই রকম থাকে, ইউনিফর্ম থাকে, এটা কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ ফ্লাকচুয়েশন হয় না, এবং সেটা কোম্পানি জানে। The opportunity cost of holding cost is known, অর্থাৎ opportunity cost of holding cost এটাও কোম্পানি আগে থেকেই জানে এবং এটা স্থির থাকে। The transaction cost of converting securities into cash, অর্থাৎ কোম্পানির যে সিকিউরিটিস থাকে সিকিউরিটিগুলো ক্যাশে রূপান্তর করার জন্য যে কস্ট, সেই কস্টটা এই যে দেখো এটা হলো ট্রানজাকশন কস্ট। এই যে কস্টটা, এই কস্টটাও কোম্পানি আগে থেকেই জানে এবং এটা কি ফিক্সড থাকে, এটা রিমেইন কনস্ট্যান্ট, অর্থাৎ সারা বছর এটা কনস্ট্যান্ট থাকে। The Baumol model can be also presented algebraically, অর্থাৎ আমরা ম্যাথমেটিক্যালি দেখো এই Baumol মডেলটাকে এই যে গ্রাফিক্যালি যে দেখানো হয়েছে এখানে তিনটা কম্পোনেন্টস, টোটাল কস্ট, অপরচুনিটি কস্ট অফ হোল্ডিং কস্ট, তারপরে ট্রানজাকশন কস্ট, এই সবগুলি কস্টের রিলেশনশিপ আমরা ম্যাথমেটিক্যালিও দেখাতে পারি। C is equal to root over 2A into F is divided by O। এখানে A হলো অ্যানুয়াল ক্যাশ ডিসবার্সমেন্ট,
অ্যানুয়াল ক্যাশ ডিসবার্সমেন্ট, এটা অ্যানুয়ালিও হতে পারে আবার মান্থলিও হতে পারে, অ্যানুয়াল অর মান্থলি ক্যাশ ডিসবার্সমেন্ট। আর এফ হলো ফিক্সড কস্ট পার ট্রানজ্যাকশন, ফিক্সড কস্ট পার ট্রানজ্যাকশন, অর্থাৎ একটি কোম্পানির প্রতি ট্রানজ্যাকশনের কস্ট ফিক্সড থাকবে, প্রতি ইউনিটের কস্ট বা প্রতি ট্রানজ্যাকশনের কস্ট ফিক্সড থাকবে। আর ও হলো অপরচুনিটি কস্ট অফ হোল্ডিং কস্ট, এই ও হলো নিচে যে ও লেখা হয়েছে এটা জিরো না, এটা ও, ও হলো অপরচুনিটি কস্ট অফ হোল্ডিং কস্ট। আর সি হলো অপটিমাম ব্যালেন্স, অর্থাৎ কোম্পানির অপটিমাম ক্যাশ ব্যালেন্স কত থাকবে, এটা হলো সি। তাহলে সি ইজ ইকুয়াল টু রুট ওভার 2AF ইজ ডিভাইডেড বাই ও। তাহলে এটার থিওরিটিক্যাল এক্সপ্লেনেশনটা আমরা আশা করি বুঝাতে পেরেছি। এখন আমরা অ্যাপ্লিকেশন দেখব একটু। দেখো, অ্যাপেক্স লিমিটেড এস্টিমেটেড অ্যানুয়াল ক্যাশ রিকোয়ারমেন্টস ইজ টাকা 30 লাখ। অ্যানুয়াল ক্যাশ রিকোয়ারমেন্টস হলো 30 লাখ। অ্যানুয়াল ইন্টারেস্ট রেট অফ মার্কেটেবল সিকিউরিটিজ ইজ 10%। তাহলে মার্কেটেবল সিকিউরিটিজ এর অ্যানুয়াল ইন্টারেস্ট রেট হলো 10%। দ্য ট্রানজাকশন কস্ট অফ মার্কেটেবল সিকিউরিটিজ ইজ টাকা 50 অফ ইচ টাইম অফ ট্রান্সফার। তাহলে ট্রানজাকশন কস্ট হলো 50 টাকা। রিকোয়ারমেন্টস আমাদের কি বের করতে হবে? ক্যালকুলেট দ্য অপটিমাম লেভেল অফ ক্যাশ টু বি মেইনটেইনড। অপটিমাম লেভেল অফ ক্যাশ বের করতে হবে। তারপরে নাম্বার অফ টাইমস দ্য ট্রানজ্যাকশন শুড বি এক্সিকিউটেড ইন এ ইয়ার, অর্থাৎ বছরে কতবার ট্রানজ্যাকশন হবে সেটা সংখ্যা বের করা। তারপরে শো দ্য ক্যালকুলেশন অফ টোটাল কস্ট, টোটাল কস্ট দেখাও অ্যাট ডিফারেন্ট লেভেলস অফ ক্যাশ হোল্ডিংস, অর্থাৎ বিভিন্ন লেভেলে ক্যাশ হোল্ডিংস এর টোটাল কস্ট দেখাও। ইউ ক্যান অ্যাজিউম ইমাজিনারি ট্রানজ্যাকশন সাইজ, অর্থাৎ তুমি ইমাজিনারি ট্রানজ্যাকশন সাইজ ধরে তুমি টোটাল কস্ট দেখাও বিভিন্ন লেভেলে। তাহলে আমরা এখানে আসি, আমরা এখানে কোন মডেল ব্যবহার করব? আমরা এখানে ভূমল মডেল ব্যবহার করব। তো ভূমল মডেলটাকে এইভাবে লেখা যায়, সি ইজ ইকুয়াল টু রুট ওভার 2BT ইজ ডিভাইডেড বাই আই। এখানে বি মানে কি, সি মানে কি, সি তো জানো তোমরা, অপটিমাম কনভার্সন অ্যামাউন্ট, অপটিমাম কনভার্সন অ্যামাউন্ট বা ক্যাশ অ্যামাউন্ট। আর বি হলো ট্রানজ্যাকশন কস্ট, বি হলো ট্রানজ্যাকশন কস্ট। আর টি হলো টোটাল অ্যামাউন্ট অফ রিকোয়ারমেন্ট, টি কি, টোটাল অ্যামাউন্ট অফ রিকোয়ারমেন্ট, টোটাল অ্যামাউন্টটা, অর্থাৎ টোটাল কত টাকার ক্যাশ সেটা টোটাল অ্যামাউন্ট অফ রিকোয়ারমেন্ট। আর আই হলো ইন্টারেস্ট রেট, আই হলো ইন্টারেস্ট রেট, ইন্টারেস্ট রেট। তাহলে আমরা যদি এখানে মানগুলি বসাই, দেখো সি অপটিমাম কনভার্সন পিরিয়ড, এটা মান আমরা বের করব। বি কত, বি হলো ট্রানজ্যাকশন কস্ট, প্রতি ট্রানজ্যাকশন খরচ কত, 50 টাকা, প্রতি ট্রানজ্যাকশনের জন্য খরচ হলো 25 টাকা, এই 50 টাকা। আর টি হলো টোটাল অ্যামাউন্ট অফ রিকোয়ারমেন্টস, তাহলে টোটাল অ্যামাউন্ট কত তার 30 লাখ, তাহলে 30 লাখ, টোটাল অ্যামাউন্ট 30 লাখ। আর আই হলো ইন্টারেস্ট রেট, এখানে ইন্টারেস্ট রেট কত, 10%, তাহলে 10% হলো 0.10। তাহলে আমরা কত পাই, সি ইজ ইকুয়াল টু 54,772, অর্থাৎ কোম্পানির অপটিমাম ক্যাশ কনভার্সন অ্যামাউন্ট হলো 54,772 টাকা। তাহলে আমরা এই যে ভূমল, এটা ভূমলের মডেলের, আমরা পূর্বের যে মডেলটা দেখেছি একই মডেল, বা আমরা এখানে প্রতীকগুলো ভিন্ন ভিন্ন ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, এক এক বইয়ের মধ্যে এক এক ধরনের প্রতীক ব্যবহার করা হয়, এগুলি নিয়ে কনফিউশন হওয়ার কোনো সুযোগ নেই। তো সি ইজ ইকুয়াল টু আমরা কত পেলাম, 54,772 টাকা। তাহলে আমরা পেয়ে গেলাম অপটিমাম কনভার্সন অ্যামাউন্ট। আর নাম্বার অফ টাইমস, সেকেন্ড রিকোয়ারমেন্ট বলতেছে নাম্বার অফ টাইমস, তাহলে নাম্বার অফ টাইমস কত, টোটাল কত, টোটাল হতো 30 লাখ, আর আমাদের প্রতিবার হলো 54,772 টাকা করে। তাহলে আমরা কতবার, আমরা যদি এটা ভাগ করি তাহলে 54.77, আমরা যদি এটাকে রাউন্ডিং করি তাহলে 55 টাইমস, অর্থাৎ নাম্বার অফ টাইমস হলো 55। তাহলে আমরা অপটিমাম অ্যামাউন্ট হলো 54,772 আর নাম্বার অফ টাইমস হলো 55 টাইমস। এখন আমরা দেখব থার্ড রিকোয়ারমেন্টস। থার্ড রিকোয়ারমেন্টস আমাদের কি বলতেছে, শো দ্য ক্যালকুলেশন অফ টোটাল কস্ট এট ডিফারেন্ট লেভেলস অফ কস্ট হোল্ডিংস, অর্থাৎ তুমি টোটাল কস্ট দেখাও বিভিন্ন লেভেল ব্যবহার করে। আমরা যে ইউকিউ এর ক্ষেত্রে যে আমরা বিভিন্ন লেভেল ব্যবহার করেছি, বিভিন্ন অর্ডার দিয়ে আমরা যে টোটাল কস্ট ব্যবহার করেছি টেবুলেশন মেথডে, আমরা এখনো সেভাবেই আমরা আরেকটা টেবুলেশন মেথড অ্যাপ্লাই করব এখানে। দেখো এখানে আমরা এখানে ধরে নিলাম উই অ্যাজিউম দ্যাট ট্রানজ্যাকশন সাইজ, এখানে ট্রানজ্যাকশন আমাদের অপটিমাম ট্রানজ্যাকশন সাইজ হলো 54, আমরা এটার আশেপাশে অ্যামাউন্টগুলো কিছু ধরি, যেমন আমরা ধরলাম যে প্রথম ট্রানজ্যাকশন সাইজ হলো 50,000, এরপরটা হলো 60,000, এরপর হলো 75,000, এরপরে 1 লাখ, 1,50,000, 3 লাখ। তাহলে আমরা কয়টা ট্রানজ্যাকশন সাইজ ধরলাম, আমরা এখানে 6টা ট্রানজ্যাকশন সাইজ ধরলাম, 6টা। তাহলে লেভেল হলো 6টা, লেভেল 1, লেভেল 2,
লেভেল 3, লেভেল 4, লেভেল 5, লেভেল 6, এগুলো হলো আমাদের ট্রানজ্যাকশন সাইজ। তাহলে প্রথম ট্রানজ্যাকশন সাইজ, হ্যাঁ, লট সাইজ, এগুলোর আমরা লট বলবো। কি বলবো? লট। তাহলে অ্যানুয়াল ক্যাশ রিকোয়ারমেন্টস কত আমাদের? অ্যানুয়াল ক্যাশ রিকোয়ারমেন্ট হলো 30 লাখ। এটা সবগুলো লটের ক্ষেত্রেই ঠিক থাকবে। অ্যানুয়াল ক্যাশ রিকোয়ারমেন্ট 30 লাখ। আর আমাদের লট সাইজ, কয়টা লট সাইজ ধরছি আমরা? 6টা। লট 1 হলো 50,000, লট 2 তে হলো 60,000, লট 3 তে হলো 75,000, লট 4 এ 1 লাখ, লট 5 এ 1,50,000, লট 6 এ 3 লাখ। এটা হলো আমাদের লট সাইজ। নাম্বার অফ লট, যদি প্রতিবারে যদি 50,000 হয় তাহলে 30 লাখটা বাদ দিলে কয়টা লট হয় আমাদের? টোটাল 60টা লট হয়। আর এখানে যদি 60,000 করে যদি আমাদের লট সাইজ হয় তাহলে 30 লাখকে ভাগ দিলে কত হয়? 50টা লট। আর লট 3 তে হয় আমাদের 40টা লট, আর এখানে হয় 30টা, এখানে হয় 20টা, এখানে হলো 10টা লট। তাহলে লট নাম্বার অফ লটগুলো আসলে আশা করি বুঝতে পেরেছো। তারপরে কনভার্সন কস্ট পার লট, প্রতি লটে কনভার্সন কস্টটা ফিক্স থাকবে। কত টাকা করে? 50 টাকা করে, এই যে 50 টাকা। তাহলে প্রতি লটে কনভার্সন কস্ট 50 টাকা। তাহলে টোটাল কনভার্সন কস্ট, তাহলে এক লটে যদি 50 টাকা খরচ হয় তাহলে 60 লটে কত টাকা খরচ হবে? 60 লটে 3000 টাকা খরচ হবে। 50 লটের জন্য খরচ হবে 2500 টাকা। আর 40 লটের জন্য খরচ হবে 2000। 30 লটের জন্য খরচ হবে 1500। দেখো এখানে লটের সংখ্যা যত কমতেছে খরচের সংখ্যা তত কমে যাচ্ছে। তাইলে কনভার্সন কস্ট পার লট আমরা এখানে এটা বুঝতে পারলাম। তাহলে টোটাল কনভার্সন কস্ট বের করতে পারলাম। তারপরে এভারেজ লট সাইজ, এভারেজ লট সাইজ হলো তোমার লট সাইজকে 2 দিয়ে ভাগ দাও। যেমন এখানে লট সাইজ 50, 50কে 2 দিয়ে ভাগ দিলে হয় 2500। এই 50,000কে 2 দিয়ে ভাগ দিলে হয় 25,000। এখানে 60,000, 60,000কে 2 দিয়ে ভাগ দিলে হয় 30,000। এখানে 75,000, 75,000 দিয়ে 2 দিয়ে ভাগ দিলে হয় 37,500। এইভাবে এভারেজ লট সাইজ বের করতে হবে। তারপরে ইন্টারেস্ট, ইন্টারেস্ট কত করে? 10% করে। তো 10% করে যদি ইন্টারেস্ট হয় তাহলে ইন্টারেস্ট কত আসে? এভারেজ লট সাইজকে আমরা 10% দিয়ে গুণ দিব। তাহলে এখানে এভারেজ লট সাইজ হলো 25,000। 25,000কে যদি আমরা 10% করি তাহলে 2500। 30,000কে 10% 3,000। 37,500 10% 3,750। তাহলে এইভাবে আমরা ইন্টারেস্ট রেটটা, টোটাল ইন্টারেস্টটা আমরা বের করছি। টোটাল কস্ট কি কি? ইন্টারেস্ট প্লাস টোটাল কনভার্সন কস্ট, এই দুটো যোগ করলে কত হয়? অর্থাৎ টোটাল 5 এবং 7, তাহলে টোটাল কনভার্সন কস্ট কত? 3,000 যোগ ইন্টারেস্ট হলো 2,500, তাহলে কত হচ্ছে? 5,500। তাহলে দেখো যদি লট সাইজ যখন 60,000 হয় তখন আমাদের টোটাল কস্ট হলো 5,500। লট সাইজ যখন 75,000 তখন হয় 5,750। লট সাইজ যখন 1 লাখ তখন হয় 6,500। যখন লট সাইজ 1,50,000 তখন হয় 8,500। যখন লট সাইজ 3 লাখ তখন এভারেজ আমাদের টোটাল কস্ট হয় 15,500। তাহলে এখানে আমাদের সর্বনিম্ন কস্ট কত? দেখো আমাদের লট সাইজ যখন 50,000 তখন আমাদের সর্বনিম্ন কস্ট হলো 5,500। তাহলে লট সাইজ যখন 50,000 তখন সর্বনিম্ন খরচ হলো 5,500। তো ঠিক একইভাবে আমরা যখন ম্যাথমেটিক্যালি দেখলাম, দেখো এখানে যে আমরা ম্যাথমেটিক্যালি হিসাব করলাম আমাদের লট সাইজ কত? 54,772। তাহলে এই যে আমাদের লট সাইজ হলো 54,772, অর্থাৎ এখানে 50,000 হলে হয় 5,500, আর আমাদের লট সাইজ যদি 54,772 করা হয় তখন আমাদের দেখো এখানে তখন আমাদের খরচ দেখো, মানে আমাদের লট সাইজ আমাদের অপটিমাম কনভার্সন লট সাইজ হলো 54,000। তাহলে এখানে দেখো 50,000 এবং 54,000 দুটো কি কাছাকাছি আছে। তাহলে আমরা যে এখানে ম্যাথমেটিক্যালি যে বের করলাম, এই ম্যাথমেটিক্যালি আমাদের লট সাইজটা কি আছে? ঠিক আছে। অর্থাৎ আমাদের খরচ, আমরা যে বোমল মডেল ব্যবহার করেছি, বোমল মডেলটা টেবুলেশন মেথডের মধ্যেও দেখা যাচ্ছে যে বোমল মডেলের মাধ্যমে আমরা যে অপটিমাম লেভেলটা বের করার চেষ্টা করছি, এখানে টেবুলেশন মেথডেও এটা সত্যতা প্রমাণ পাওয়া গেল। তা আশা করি তোমরা বোমল মডেলের অ্যাপ্লিকেশনটা বুঝতে পেরেছো। এখন আমরা দেখব এস্টিমেটিং ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্টস। ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্টস এস্টিমেশন দেখানোর জন্য আমরা এই যে ফরম্যাটটা আমরা ব্যবহার করে থাকি। পূর্ববর্তী লেকচারেও আমরা এই ফরম্যাটটা নিয়ে কথা বলেছি। এখনো তোমাদের সুবিধার জন্য আরেকটু রিভাইজ দিচ্ছি আমরা। তাহলে এখানে মূল জিনিসগুলো দেখো। প্রথমত হলো কারেন্ট অ্যাসেট, তারপর হলো কারেন্ট লায়াবিলিটিস। এই যে দেখো কারেন্ট লায়াবিলিটিস আর হলো কারেন্ট অ্যাসেট। তো কারেন্ট অ্যাসেটের মধ্যে কি কি আছে? আমরা শুরুতেই কারেন্ট অ্যাসেটের একটা লিস্ট দিয়েছিলাম পূর্ববর্তী লেকচারে, তো তোমরা লিস্টটা দেখে নিও। তো কারেন্ট অ্যাসেট আছে ইনভেন্টরি। ইনভেন্টরির মধ্যে কি কি আছে? ইনভেন্টরির মধ্যে আছে র মেটেরিয়ালস, ওয়ার্ক ইন প্রসেস, ফিনিশ গুডস। তারপরে আছে সানডি ডেটর্স, ক্যাশ ইন হ্যান্ড, অ্যাডভান্স পেমেন্ট যদি থাকে। তারপরে এই সবগুলি যোগ করলে হবে টোটাল কারেন্ট অ্যাসেট। টোটাল কারেন্ট অ্যাসেট, তারপর আমরা বের করব টোটাল কারেন্ট লায়াবিলিটিস। টোটাল কারেন্ট লায়াবিলিটিস কি কি আছে? সানডি ক্রেডিটর্স,
lag in payment of wages, lag in payment of overhead। তাহলে টোটাল কারেন্ট লায়াবিলিটিস নির্ণয় করার পরে আমরা টোটাল কারেন্ট অ্যাসেট থেকে টোটাল কারেন্ট লায়াবিলিটিস বাদ দিলে আমরা পেয়ে যাব টোটাল ওয়ার্কিং ক্যাপিটাল বা গ্রোস ওয়ার্কিং আমাদের নেট ওয়ার্কিং ক্যাপিটাল বা ওয়ার্কিং ক্যাপিটাল। এটার সাথে আমরা কন্টিনজেন্সি যোগ করলে আমরা পাবো নেট ওয়ার্কিং ক্যাপিটাল। তো এই ফরম্যাটটা ব্যবহার করে আমরা ওয়ার্কিং ক্যাপিটালের যে বিভিন্ন সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। আমরা এখানে একটা এক্সাম্পল নিয়ে আসছি, দেখো। Orion Shoes Limited has the following information about the cost of production. Particulars. Raw materials cost per unit হলো, raw materials per unit cost হলো 120, direct labor 80 টাকা, overhead হলো 50 টাকা, total cost হলো 250। তো 250 এর সাথে কোম্পানি প্রফিট যোগ করে 50 টাকা, তার সেলিং প্রাইস হয় 300 টাকা। অর্থাৎ ওরিয়ন শো কোম্পানি তাদের পার ইউনিট প্রোডাক্টের সেলিং প্রাইস ছিল 300 টাকা। তাহলে সেলিং প্রাইসের মধ্যে কি কি থাকে? সেলিং প্রাইসের মধ্যে থাকে র মেটেরিয়াল, ডাইরেক্ট লেবার এবং ওভারহেড, এবং এটার সাথে থাকে প্রফিট। এই সবগুলি যোগ করা হয় সেলিং প্রাইস। The additional information, কি কি additional information দেয়া আছে দেখো। স্টক অফ র মেটেরিয়ালস আর 1 month, অর্থাৎ র মেটেরিয়াল হিসেবে সে স্টক থাকে 1 মাস মানে 30 দিন। ওয়ার্ক ইন প্রসেস অফ র মেটেরিয়ালস এটা থাকে 20 দিন। স্টক অফ ফিনিশ গুডস এটা থাকে 1 মাস। ক্রেডিট অ্যালাউড বাই ক্রেডিটরস 40 days, অর্থাৎ কোম্পানি যাদের কাছ থেকে র মেটেরিয়াল কিনে তারা কোম্পানিকে 40 দিন সময় দিয়ে থাকে। ক্রেডিট অ্যালাউড টু ডেটরস 50 days, অর্থাৎ কোম্পানি যাদের কাছে মাল বিক্রি করে কোম্পানি তাদেরকে পরিশোধের জন্য 50 দিন সময় দিয়ে থাকে। ল্যাগ ইন পেমেন্ট অফ ওয়েজেস 12 days, অর্থাৎ কোম্পানি ওয়েজ পরিশোধ করার জন্য 12 দিন সময় পায়। ল্যাগ ইন পেমেন্ট অফ ওভারহেড এটা এখানে পায় 30 দিন। ক্যাশ সেলস 20% এন্ড ক্রেডিট সেলস 80%। ক্যাশ ইন হ্যান্ডস অফ টাকা 1 লাখ, কোম্পানির হাতে 1 লাখ টাকা রাখতে হয়। তাহলে এই যে ইনফরমেশনগুলো দেয়া আছে, এই ইনফরমেশনগুলো ব্যবহার করে আমাদেরকে বের করতে হবে প্রিপেয়ার a working capital statement and find out the net working capital assuming the annual production in unit is 1,50,000 units. Also assume that the work in process completion stage of 50% all item. তাহলে এখানে দেখো কোম্পানি টোটাল অ্যানুয়াল প্রোডাকশন হলো 1,50,000 ইউনিট, আর ওয়ার্ক ইন প্রসেস বলছে 50% কমপ্লিশন স্টেজ, অর্থাৎ ওয়ার্ক ইন প্রসেসটা 50% স্টেজে কমপ্লিশন থাকে, অর্থাৎ কমপ্লিট করা থাকে। তাহলে এই ইনফরমেশনগুলো ব্যবহার করে আমাদেরকে ওয়ার্কিং ক্যাপিটাল স্টেটমেন্ট তৈরি করতে হবে এবং নেট ওয়ার্কিং ক্যাপিটাল নির্ণয় করতে হবে। তাহলে আশা করি তোমরা এই প্রবলেম অ্যানালাইসিসটা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখব কিভাবে ওয়ার্কিং ক্যাপিটাল নির্ণয় করতে হয়। তাহলে আমরা একটু আগে যে ওয়ার্কিং ক্যাপিটালের যে ফরম্যাটটা দেখিয়েছিলাম সেই ফরম্যাটটা তোমাদের মনে আছে। তো আমরা প্রথমে পার্টিকুলারসে আমরা কারেন্ট অ্যাসেটগুলো লেখার চেষ্টা করব। তো কারেন্ট অ্যাসেটে কি কি ছিল? ইনভেন্টরি অফ ম্যাটেরিয়ালস, তারপর ওয়ার্ক ইন প্রোগ্রেস বা ওয়ার্ক ইন প্রসেস, তারপর হলো ফিনিশ গুডস ইনভেন্টরি, এটা হলো ইনভেন্টরি সংক্রান্ত। তারপরে অ্যাকাউন্টস রিসিভেবল, তারপরে ক্যাশ ইন হ্যান্ড, এগুলো হলো আমাদের কারেন্ট অ্যাসেটস। তো এই ইনফরমেশনগুলো সেখানে আমাদের প্রবলেমে দেয়া আছে। তাহলে ইনভেন্টরি অফ র মেটেরিয়ালস, ইনভেন্টরি অফ র মেটেরিয়ালসটা আমরা কিভাবে নির্ণয় করব? দেখো এখানে প্রথম ওয়ার্কিংসটা ইনভেন্টরি অফ র মেটেরিয়ালস বা ইনভেন্টরি অফ মেটেরিয়ালস কি? প্রোডাকশন লেভেল ইনটু পার ইউনিট কস্ট ইনটু এভারেজ হোল্ডিং পিরিয়ড ডিভাইডেড বাই মান্থস ইন এ ইয়ার। আমরা মাসে বের করার চেষ্টা করছি, তাহলে মাসিক, কারণ ইনফরমেশনগুলো বেশিরভাগই মাসে দেয়া আছে, এই জন্য আমরা মান্থলি বের করার চেষ্টা করছি। তাহলে ইনভেন্টরি অফ মেটেরিয়ালস প্রোডাকশন লেভেল কত? আমাদের প্রোডাকশন লেভেল হলো 1,50,000 ইউনিট। আর পার ইউনিট কস্ট কত? পার ইউনিট কস্ট হলো র মেটেরিয়াল পার ইউনিট কস্ট হলো 120 টাকা। আর এভারেজ হোল্ডিং পিরিয়ড কত? 1 মাস। তাহলে আমাদের টোটাল মাস কত? 12 মাস। বছরে 1 বছরে কত? 12 মাস। যদি আমরা দিন দিয়ে হতো তাহলে 360 দিয়ে আমরা ভাগ দিতাম। তাহলে এটা করলে আমরা কত পাই? ইনভেন্টরি হলো 15 লাখ টাকা। তাহলে ইনভেন্টরি অফ ম্যাটেরিয়ালস হলো 15 লাখ। কিভাবে এটা বের করা হয়েছে এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তারপরে ওয়ার্ক ইন প্রোগ্রেস। তো ওয়ার্ক ইন প্রোগ্রেসে তিনটা জিনিস আসবে, অর্থাৎ ম্যাটেরিয়াল আসবে, লেবার আসবে এবং ওভারহেড আসবে। তো ম্যাটেরিয়াল আসবে পুরোটাই, অর্থাৎ যত টাকার ম্যাটেরিয়াল ব্যবহার করা আছে। লেবার আসবে, লেবার সাধারণত 50% ধরা হয়, ওভারহেডও 50% ধরা হয়। আচ্ছা, তো দেখো এখানে ওয়ার্কিংস টুটা দেখো, ম্যাটেরিয়ালস হিসাবটা ম্যাটেরিয়াল ইন প্রসেস প্রোডাকশন লেভেল পার ইউনিট কস্ট এভারেজ হোল্ডিং পিরিয়ড ডিভাইডেড বাই ডেজ ইন এ ইয়ার ইনটু 50%। ওই যে আমাদেরকে
ইনফরমেশনে দেয়া আছে যে 50% ওয়ার্কিং প্রসেস 50% ধরতে হবে, এই জন্য এখানে 50% দিয়ে ভাগ করা হয়েছে, গুণ করা হয়েছে। তাহলে প্রোডাকশন লেভেল 1,50,000, ইউনিট কস্ট 120 টাকা, অ্যাভারেজ হোল্ডিং পিরিয়ড 20 দিন, আর ডেজ ইন এ ইয়ার, যেহেতু এখানে সময়টা 20 দিন দেওয়া আছে এই জন্য 360 দিয়ে ভাগ করা হয়েছে, আর 50% বলাতে এখানে 50% দিয়ে ভাগ হয়েছে, কত 5 লাখ টাকা। তাহলে মেটেরিয়াল হলো 5 লাখ। লেবার কত দেখো, লেবার প্রোডাকশন লেভেল গুণ কস্ট পার ইউনিট ইন্টু অ্যাভারেজ পিরিয়ড ডিভাইডেড বাই ডেজ ইন ইয়ার, এটাও ছিল 20 দিন, এই জন্য 360 দেওয়া হয়েছে। তাহলে টোটাল কস্ট মানে কিভাবে আমরা এটা বের করবো, প্রোডাকশন লেভেল হলো 1,50,000 ইউনিট, আর পার ইউনিট কস্ট হলো 80 টাকা, লেবার 80 টাকা করে প্রতি ইউনিট, আর এভারেজ পিরিয়ড হলো 20 দিন। আর যেহেতু আমরা ওয়ার্ক ইন প্রসেসে হিসাব করছি, ওয়ার্ক ইন প্রোগ্রেস বা ওয়ার্ক ইন প্রসেস, এখানে 50% বলছে, এই জন্য 50% আমরা বের করার চেষ্টা করছি। 50% হলো 3,33,333। তাহলে এটা আমরা বুঝলাম। ওভারহেড, ওভারহেডটা কিভাবে দেখো, ওভারহেড প্রোডাকশন লেভেল কস্ট পার ইউনিট এভারেজ কস্ট ডিভাইডেড বাই ডেজ ইন ইয়ার, এটাও 50%। তাহলে ওয়ার্ক ইন প্রসেসে এই যে মেটেরিয়াল ইন প্রসেস, লেবার, ওভারহেড, এই তিনটার কম্বিনেশনে হলো ওয়ার্ক ইন প্রসেস। এই তিনটা যোগ করলে ওয়ার্ক ইন প্রসেস আসে কত, 10,41,666 টাকা। তাহলে আশা করি তোমরা এই ওয়ার্ক ইন প্রোগ্রেসটা বুঝতে পেরেছো। এবার আসে ফিনিশ গুডস ইনভেন্টরি। এটা দেখো আমাদের ওয়ার্কিংস 5 এ দেখো ফিনিশ গুডস ইনভেন্টরি, প্রোডাকশন লেভেল ইনটু কস্ট পার ইউনিট প্লাস এভারেজ হোল্ডিং পিরিয়ড ডিভাইডেড মান্থস ইন ইয়ার, যেহেতু এটা মাসিক দেওয়া ছিল এই জন্য আমরা মাস দিয়ে ভাগ দিয়েছি। তো প্রোডাকশন লেভেল কত, 1,50,000, আর কস্ট পার ইউনিট কত, 250 টাকা। ফিনিশ গুডস, ফিনিশ গুডস এর মধ্যে কি কি আসবে, ফিনিশ গুডস এর মধ্যে আমাদের মেটেরিয়াল আসবে, লেবার আসবে এবং ওভারহেড আসবে, সবগুলো মিলে হলো আমাদের ফিনিশ গুডস। তাহলে ফিনিশ গুডস, টোটাল ফিনিশ গুডস এর প্রাইস কত, 250 টাকা। তাহলে 250 টাকা, আর সময় হলো 1 মাস, তাহলে 12 দিয়ে ভাগ দিলে আসে 31,25,000। তাহলে ফিনিশ গুডস ইনভেন্টরি হলো আমাদের কত, দেখো এখানে ফিনিশ গুডস ইনভেন্টরি 31,25,000। তারপর অ্যাকাউন্টস রিসিভেবল, অ্যাকাউন্টস রিসিভেবলটা কিভাবে, অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট সেলস এর উপরে বের করে নিবে। তাহলে অ্যাকাউন্টস রিসিভেবলের ওয়ার্কিংসটা দেখো, আমরা এইটা ওয়ার্কিংস, এইটা দেখো অ্যাকাউন্টস রিসিভেবল, প্রোডাকশন লেভেল ইনটু কস্ট অফ প্রোডাকশন পার ইউনিট ইনটু ক্রেডিট পিরিয়ড অ্যালাউড টু কাস্টমার ইনটু 80%। 80% কেন, 80% হলো এই জন্য কারণ কোম্পানি 20% ক্যাশে বিক্রি করে আর 80% বিক্রি করে ক্রেডিটে, অর্থাৎ বাকিতে বিক্রি করে 80%। তো বাকিতে বিক্রি থেকে অ্যাকাউন্ট রিসিভেবলের সৃষ্টি হয়, এই জন্য বাকিতে যে পরিমাণ বিক্রি করবে সেটা দিয়ে আমরা গুণ করছি। এখানে 80% হলো বাকিতে বিক্রি করে, তাই 80% দিয়ে আমরা গুণ করেছি। এর অ্যাকাউন্টস রিসিভেবল প্রোডাকশন লেভেল হলো 1,50,000 ইউনিট, আর কস্ট অফ প্রোডাকশন পার ইউনিট হলো 250 টাকা, আর ক্রেডিট পিরিয়ড হলো টু কাস্টমার সেটা হলো 50 দিন, এই জন্য 360 দিয়ে গুণ ভাগ করেছি আমরা 360 দিয়ে, আর 80% কত আসে, 41,66,667 টাকা। তাহলে অ্যাকাউন্টস রিসিভেবল কি এটাও বুঝতে পেরেছি। ক্যাশ ইন হ্যান্ড, মানে বলতেছে যে তার ক্যাশ ইন হ্যান্ড অর্থাৎ হাতে সবসময় টাকা রাখতে হবে 1 লাখ টাকা, তাহলে ক্যাশ ইন হ্যান্ড হিসেবে 1 লাখ টাকা আছে। তাহলে এই হলো আমাদের টোটাল কারেন্ট অ্যাসেট, আর কোনো অ্যাডভান্স পেমেন্ট নেই বা অন্য কোনো কারেন্ট অ্যাসেট না থাকাতে এই হলো আমাদের টোটাল কারেন্ট অ্যাসেট। তাহলে টোটাল ইনভেস্টমেন্ট ইন কারেন্ট অ্যাসেট কত, এই সবগুলি যোগ করলে আমরা পেয়ে যাই 99,33,333 টাকা। অর্থাৎ কোম্পানির কারেন্ট অ্যাসেটে টোটাল কারেন্ট অ্যাসেট ইনভেস্টমেন্ট হলো 99,33,333 টাকা। কারেন্ট অ্যাসেট গেল, এবার আসে কারেন্ট লায়াবিলিটিস। কারেন্ট লায়াবিলিটিস কি কি, শুরু হবে অ্যাকাউন্টস পেয়েবল দিয়ে। অ্যাকাউন্টস পেয়েবল কি, কোম্পানি যাদের কাছ থেকে মাল অর্থাৎ র মেটেরিয়ালস কিনেছে বাকিতে তারা। তাহলে এখানে 6 নাম্বার ওয়ার্কিংসটা দেখো, অ্যাকাউন্টস পেয়েবল প্রোডাকশন লেভেল ইনটু কস্ট পার ইউনিট ইনটু এভারেজ টাইম লেগ ইন পেমেন্ট ডেজ ইন এ ইয়ার। তাহলে প্রোডাকশন লেভেল কত, 1,50,000 ইউনিট, আর র মেটেরিয়ালের প্রাইস কত, 120 টাকা করে, আর টাইম কত দিন, 40 দিন সময় পায়। তাহলে 40 দিন হলে টোটাল সময় হলো 360 দিন, তাই 360 দিয়ে ভাগ দিলে আমরা পাই 20 লাখ টাকা। তাহলে অ্যাকাউন্টস পেয়েবল হলো 20 লাখ টাকা। এরপরে অন্যান্য লায়াবিলিটিস কি, ওভারহেডের লায়াবিলিটিস, লেবার। তাহলে ওভারহেডের কি লায়াবিলিটিস আছে দেখো, ওভারহেডের জন্য কোম্পানি কতদিন সময় পায় সেটার উপর ভিত্তি করে আমরা ওভারহেড লায়াবিলিটিস বের করব। ওয়ার্কিং 7 এ দেখো লায়াবিলিটিস ফর ওভারহেড, প্রোডাকশন লেভেল, কস্ট পার ইউনিট, এভারেজ হোল্ডিং টাইম ইন পেমেন্ট। তাহলে 1,50,000 টাকা হলো তার, 1,50,000 ইউনিট হলো প্রোডাকশন লেভেল, আর কস্ট পার ইউনিট হলো 50 টাকা, ওভারহেড হলো 50 টাকা করে, এই জন্য 50 দিয়ে গুণ, আর সময় পায় হলো 30 দিন, আর টোটাল সময় 360 দিন। তাহলে টোটাল আসে 4 লাখ টাকা, এই যে 4 লাখ টাকা। 6,25,000। তাহলে লায়াবিলিটিস ফর ওভারহেড হলো 6,25,000। তারপরে হচ্ছে লেবার, ওয়ার্কিংস 9 দেখো, লায়াবিলিটিস ফর লেবার, প্রোডাকশন লেভেল, কস্ট পার ইউনিট, এভারেজ টাইম লেগ ইন পেমেন্ট। তাহলে 1,50,000
আর পার ইউনিট কস্ট হলো লেবারের জন্য 80 টাকা করে, আর সময় হলো 12 দিন, ভাগ দিতে হবে 360 দিয়ে, তাইলে লেবারের জন্য আসে 4 লাখ টাকা। তাহলে আশা করি তোমরা টোটাল লাইবিলিটিসটা বুঝতে পেরেছো। তাহলে টোটাল কারেন্ট লাইবিলিটিস কত? টোটাল কারেন্ট লাইবিলিটিস হলো 30,25,000। তাহলে টোটাল কারেন্ট লাইবিলিটিসকে আমরা টোটাল কারেন্ট অ্যাসেট থেকে আমরা বাদ দিব, বাদ দিলে আমরা পাবো নেট ওয়ার্কিং ক্যাপিটাল। তাহলে নেট ওয়ার্কিং ক্যাপিটাল কি? কারেন্ট অ্যাসেটস মাইনাস কারেন্ট লাইবিলিটিস। তাহলে এটা বাদ দিলে আমরা পাই কত? 69,0333 টাকা। তাহলে এটা হলো আমাদের নেট ওয়ার্কিং ক্যাপিটাল। তাহলে আমরা কিভাবে এখানে নেট ওয়ার্কিং ক্যাপিটাল বের করেছি, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আমরা এখানে উদাহরণের মাধ্যমে বিষয়টা ব্যাখ্যা করার চেষ্টা করেছি। তো তোমরা যদি এই লেকচারটা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটি প্রবলেম তোমাদের জন্য আলোচনা করা হয়েছে, একটু ডিফারেন্ট। Crown Cement Limited has been operating at 24,000 units of production per year with the following cost structure during 2009. 2009 সালে ক্রাউন সিমেন্টের অপারেশন সে 24,000 ইউনিট প্রোডাকশন করেছে বছরে। কি তার এখানে একটা বর্ণনা দেওয়া আছে। বর্ণনাগুলো কি? র মেটেরিয়ালস হলো 60 টাকা পার ইউনিট, ডাইরেক্ট লেবার এটা হলো 50 টাকা পার ইউনিট, এটার মধ্যে 40% হলো ফিক্সড, ফ্যাক্টরি ওভারহেড হলো 80% ফিক্সড, আর টাকা হলো 40 টাকা পার ইউনিট। অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড সেলিং কস্ট হলো 10 টাকা পার ইউনিট, টোটাল কস্ট হলো 160 টাকা পার ইউনিট, আর এখানের মধ্যে প্রফিট করছে সে 40 টাকা পার ইউনিট। তাহলে টোটাল সেলিং প্রাইস হলো 200 টাকা পার ইউনিট। আদার্স ইনফরমেশনগুলো কি আছে? As on 31st December 2009, the company had the following balance. তার কিছু ব্যালেন্স দেওয়া আছে এখানে। ইনভেন্টরি অফ র মেটেরিয়ালস কত? 3,60,000 টাকা। ইনভেন্টরি অফ ওয়ার্ক ইন প্রসেস 2,20,000 টাকা। ইনভেন্টরি অফ ফিনিশ গুডস, অর্থাৎ তিনটা ইনভেন্টরি হিসাব দেওয়া আছে। কি? র মেটেরিয়ালস ইনভেন্টরি, ওয়ার্ক ইন প্রসেস ইনভেন্টরি এবং ফিনিশ গুডস ইনভেন্টরি। ইট ইজ এস্টিমেটেড দ্যাট দ্য ডিমান্ড অফ ইটস প্রোডাক্ট উইল ইনক্রিজ, অর্থাৎ কোম্পানির প্রোডাক্ট ডিমান্ড ইনক্রিজ করবে, অ্যান্ড দ্য কোম্পানি ইজ প্ল্যানিং টু ইনক্রিজ প্রোডাকশন বাই 50% ইন দ্য নেক্সট ইয়ার, অর্থাৎ কোম্পানি পরবর্তী বছরে 50% প্রোডাকশন বাড়াবে। It is expected that because of increased volume of purchase, the supplier of raw materials will reduce direct material cost by 10%. অর্থাৎ কোম্পানি যেহেতু বেশি পরিমাণে র মেটেরিয়ালস কিনবে, সেই জন্য সাপ্লায়ার 10% মেটেরিয়ালসের দাম কমাবে। ক্রেডিট পিরিয়ড অ্যালাউড টু ডেটর ইজ 3 months and creditors allowed 2 months, অর্থাৎ কোম্পানি ক্রেডিট পিরিয়ড অ্যালাউড টু ডেটার্স, অর্থাৎ কোম্পানি তার রিসিভেবলের ক্ষেত্রে 3 মাস সময় দেয়, আর তার অ্যাকাউন্টস পেয়েবলের ক্ষেত্রে সে 2 মাস সময় পেয়ে থাকে। ল্যাগ ইন পেমেন্ট অফ ওয়েজেস 15 days, অর্থাৎ ওয়েজেসের ক্ষেত্রে ল্যাগ ইন হলো 15 days, আর আদার এক্সপেন্সের জন্য 1 month. You are required to estimate the working capital requirement for 2010, assuming minimum cash balance requirement of টাকা 3 লাখ, অর্থাৎ মিনিমাম ক্যাশ ব্যালেন্স তার দরকার আছে 3 লাখ। এটা ধরে তুমি কোম্পানির 2010 সালের জন্য ওয়ার্কিং ক্যাপিটাল নির্ণয় করো। তাহলে এই প্রবলেমটা এর আগের প্রবলেমটার চেয়ে একটু ডিফারেন্ট। এখানে অনেকগুলো এডিশনাল ইনফরমেশন দেওয়া আছে যেগুলো পূর্ববর্তী প্রবলেমে দেয়া নেই। তোমরা যদি এই প্রবলেমটা ভালোভাবে যদি বুঝো, তাহলে তোমরা তোমাদের বইয়ের অনেক প্রবলেম তোমরা সলভ করতে পারবে। তাহলে এখানে দেখো, আমরা শুরুতেই দেখি, প্রথমে আমরা শুরু করব কি দিয়ে? কারেন্ট অ্যাসেট দিয়ে। কারেন্ট অ্যাসেট, তো কারেন্ট অ্যাসেটের মধ্যে কি আছে? আমরা প্রথম ক্যাশ দিয়ে শুরু করি, ক্যাশ ইন হ্যান্ড। কোম্পানিকে কত টাকা হাতে রাখতে হবে? 3 লাখ। এই 3 লাখ টাকা আমরা রাখলাম। এরপরে আসি আমরা র মেটেরিয়ালস। র মেটেরিয়ালস এর হিসাবটাতে কি আছে? র মেটেরিয়ালস কত করে? তোমরা দেখো, র মেটেরিয়ালস তার অ্যানুয়াল প্রোডাকশন ইউনিট ইনটু পার ইউনিট কস্ট ইনটু ক্রেডিট পিরিয়ড, আর ডিভাইডেড হচ্ছে 360, অর্থাৎ এক বছরে 360 দিন ধরা হয়েছে। তাহলে র মেটেরিয়ালস এর হিসাবের ক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করব। অ্যানুয়াল প্রোডাকশন ইউনিট ইনটু পার ইউনিট কস্ট ইনটু ক্রেডিট পিরিয়ড। তাহলে অ্যানুয়াল প্রোডাকশন কত? 36,000। 36,000 কিভাবে? কোম্পানির কত দেয়া আছে? অ্যানুয়াল প্রোডাকশন দেয়া আছে 24,000 ইউনিট। বলছে যে আগামী বছর কোম্পানির প্রোডাকশন 25,000 50% বেড়ে যাবে। তাহলে 24,000 যোগ 24,000 এর 50%, তাহলে প্রপোজড প্রোডাকশন ইউনিট কত? 36,000 ইউনিট। 24,000 যোগ 24,000 এর 50% হচ্ছে 12,000, তাহলে হচ্ছে 36,000। তাহলে কোম্পানির র মেটেরিয়ালস কত লাগবে? 36,000 ইউনিট। তাহলে অ্যানুয়াল প্রোডাকশন ইউনিট হলো 36,000, আর পার ইউনিট কস্ট হলো 54 টাকা। পার ইউনিট কস্ট 54 টাকা। আচ্ছা, তো পার ইউনিট কস্ট 54 টাকা কিভাবে? দেখো এখানে কোম্পানির টোটাল
পার ইউনিট কস্ট দেওয়া আছে 60 টাকা করে। তো 60 টাকার মধ্যে 10 টাকা হলো কোম্পানির 10% প্রাইস কমাবে। আগামী বছর যেহেতু কোম্পানি বেশি প্রোডাকশন করছে, তার বেশি র মেটেরিয়ালস লাগবে, সেই জন্য সাপ্লায়াররা তাকে অফার করেছে 10% ডিসকাউন্ট। তাহলে 60 টাকা 10% ডিসকাউন্ট বাদ দিলে 60 টাকা 10% কত আসে? 60 টাকা 10% 6 টাকা। তাহলে 60 টাকা থেকে 6 টাকা বাদ দিলে হয় 54 টাকা। তাহলে পার ইউনিট কস্ট হলো 54 টাকা। এই যে 54 টাকা দেখতে পাচ্ছ, তাহলে পার ইউনিট কস্ট 54 টাকা। আর কোম্পানির ক্রেডিট পিরিয়ড কত? ক্রেডিট পিরিয়ড হলো 90 ডেজ, অর্থাৎ সাপ্লায়াররা তাকে 90 দিন বা 3 মাস সময় দিবে। তাইলে এটাকে 360 দিয়ে ভাগ দিলে হয় 4,86,000 টাকা। তাহলে র মেটেরিয়ালস, কোম্পানির র মেটেরিয়ালস লাগবে 4,86,000 টাকার। একইভাবে ওয়ার্কিং প্রসেস। তো ওয়ার্কিং প্রসেস অ্যানুয়াল প্রোডাকশন ইউনিট কত? 36,000। আর পার ইউনিট কস্ট হলো 90.33 টাকা। 90.33 টাকা কিভাবে হয় দেখো। 90.33 টাকা হওয়ার ব্যাখ্যাটা দেখো, আমরা এখানে দেখতে পাচ্ছি যে ওয়ার্কিং প্রসেস মেটেরিয়াল হলো 54 টাকা করে 100%। তাহলে 54 টাকা কত? 100% 54 টাকা। আর লেবার হলো 43 টাকা। 43 টাকা করে, যেহেতু ওয়ার্কিং প্রসেসে তোমরা জানো যে ওয়ার্কিং প্রসেস লেবারের 50% ধরা হয়, ফ্যাক্টরি ওভারহেডের 50% ধরা হয় যদি কোনো কিছু বলা না থাকে। কিন্তু মেটেরিয়াল 100%ই ধরতে হয়। মেটেরিয়াল 100% ধরলে 54 টাকার 100% 54 টাকা, আর লেবার 43.3 টাকার 50% কত? 21.66 টাকা। আর ফ্যাক্টরি ওভারহেড 29.33 টাকা, এটার 50% হলো 14 টাকা। তাহলে টোটাল হলো 90 টাকা 33 পয়সা। এটা কিভাবে হলো দেখো এখানে। এই যে দেখো, ওয়েজেস পার ইউনিট, ওয়েজেসের ব্যাখ্যাটা এখানে দেওয়া আছে, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডের ব্যাখ্যাটাও এখানে দেওয়া আছে। কিভাবে দেখো এখানে যে ফিক্সড ওয়েজেস পার ইউনিট, ফিক্সড ওয়েজেস। তো ফিক্সড ওয়েজেস কত? আমরা জানি যে ওয়েজেস ছিল কত টাকা করে? ওয়েজেস ছিল 50 টাকা করে। ওয়েজেস হলো 50 টাকা করে। আর 50 টাকার 40% হলো ফিক্সড। 50 টাকার 40% হলো ফিক্সড। আর ফিক্সড টোটাল গত বছরের টোটাল প্রোডাকশন ছিল কত? 24,000। তাহলে 24,000 যদি হয়, তাইলে আমরা টোটাল তার ফিক্সড কস্ট হলো 4,80,000। আর এবছর উৎপাদন করবে কত? এবছর উৎপাদন করবে 36,000 ইউনিট। তাহলে 36,000 দিয়ে যদি আমরা 4,80,000-কে ভাগ দিই, তাহলে আমরা 1 ইউনিটের ফিক্সড কস্ট আমরা বের করতে পারছি। তাহলে প্রতি ইউনিটের ফিক্সড কস্ট কত? 13.33 টাকা। প্রতি ইউনিটের ফিক্সড কস্ট 13.33 টাকা। ঠিক একইভাবে ভেরিয়েবল কস্ট, ভেরিয়েবল ওয়েজেস পার ইউনিট। তাহলে টোটাল ওয়েজেস কত? 50 টাকা। 50 টাকার 40% যদি ফিক্সড হয় আর 60% হচ্ছে ভেরিয়েবল। তাহলে ভেরিয়েবল কত হচ্ছে? ভেরিয়েবল হলো 30 টাকা। তাহলে ভেরিয়েবল হচ্ছে 30 টাকা আর ফিক্সড হলো 13.33 টাকা। তাহলে 30 টাকা এবং 13.33 টাকা মিলে ওয়েজেস, টোটাল ওয়েজেস পার ইউনিটে হয় কত? 43.33 টাকা। তাহলে ওয়েজেস পার ইউনিট হয় 43.33 টাকা। আর ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড কিভাবে আমরা হিসাব করবো? এটা ধরো 40 টাকা ছিল টোটাল ওভারহেড, 40 টাকার 80% হলো ফিক্সড। তাহলে 40 টাকার 80% যদি ফিক্সড হয়, আমরা 80% দিয়ে গুণ দিলাম, আর টোটাল প্রোডাকশন ছিল 24,000 ইউনিট। তাহলে টোটাল ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড হলো 7,68,000 টাকা। তাহলে 7,68,000 টাকা হলো টোটাল ফিক্সড, টোটাল ফ্যাক্টরি ওভারহেড। আর আমাদের উৎপাদন করবো আমরা 36,000। তাহলে 36,000 দিয়ে ভাগ দিলে প্রতি ইউনিটে ফিক্সড ওভারহেড পার ইউনিট হলো 21 টাকা 33 পয়সা। তাহলে আশা করি ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডের হিসাবটা বুঝতে পেরেছ। আর ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড, এখানে 40 টাকার মধ্যে 80% হলো ফিক্সড, আর বাকি যে 20%, এই 20% হলো ভেরিয়েবল। তাহলে 40 টাকার 20% কত? 40 টাকার 20% হলো 8 টাকা। তাহলে 8 টাকা হলো ভেরিয়েবল। তাহলে ফিক্সড হলো 21 টাকা 33 পয়সা আর ভেরিয়েবল হলো 8 টাকা। তাহলে টোটাল ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট কত? দুটা যোগ করলে হয় 29.33 টাকা। তাহলে আমরা ফ্যাক্টরি ওভারহেডের হিসাবটাও বুঝলাম, আবার ওয়েজেস পার ইউনিটের হিসাবটাও আমরা বুঝলাম। তাহলে আমরা এখানে বুঝলাম যে ওয়ার্কিং প্রসেসে মেটেরিয়াল হলো 54 টাকা, লেবার হলো 43 টাকা 33 পয়সা, আর ফ্যাক্টরি ওভার হলো 29 টাকা 33 পয়সা। তাহলে এটার 50% ধরা হয়, টোটাল 90 টাকা 33 পয়সা। তাহলে ওয়ার্কিং প্রসেসের হিসাবটা হবে পার ইউনিট ওয়ার্কিং প্রসেস হলো 90 টাকা 33 পয়সা। এই হলো 90 টাকা 33 পয়সা। আর 22 হলো 22 দিন, সে যে ওয়ার্কিং প্রসেসে সে 22 দিন সময় পাচ্ছে। লেগেন পিরিয়ড হলো 22 দিন, এই জন্য 22 দ্বিগুণ। তাহলে টোটাল আসলে 1,98,726 টাকা। আশা করি ওয়ার্কিং প্রসেসটা তোমরা বুঝতে পেরেছ। তারপরে ফিনিশ গুডস। ফিনিশ গুডস এর ক্ষেত্রে অ্যানুয়াল প্রোডাকশন হলো 36,000, পার ইউনিট কস্ট, পার ইউনিট কস্ট হলো 126 টাকা 66 পয়সা। কিভাবে 126 টাকা 66 পয়সা হয় দেখো এখানে।
ফিনিশ গুডস পার ইউনিট। ফিনিশ গুডস মেটেরিয়াল 100%, লেবারও 100% এবং ফ্যাক্টরি ওভারহেডও 100%। তাহলে 100% হলে হয় 126 টাকা। আশা করি এটা বুঝতে পেরেছো। একইভাবে ডেটর্স বা অ্যাকাউন্টস রিসিভেবল, অ্যাকাউন্ট রিসিভেবল হলো 136 টাকা, 136.66। কিভাবে এটা দেখো, ডেটর্স কস্ট পার ইউনিট, এটা মেটেরিয়াল 100%, লেবার 100%, ওভারহেডও 100%। আর এটার সাথে নতুন যোগ হচ্ছে সেলিং ওভারহেড। দেখো ফিনিশ গুডসে কিন্তু সেলিং ওভারহেড ছিল না, যেহেতু এটা বিক্রয় করছে, বিক্রয় করলেই সেলিং ওভারহেড আসবে, বিক্রয় না করলে সেলিং ওভারহেড আসবে না। তাহলে সেলিং ওভারহেড এই টোটাল কস্টের 10 টাকার সেলিং ওভারহেড টোটালটাই হলো, অর্থাৎ প্রতি ইউনিটে 10 টাকা করে। তাহলে টোটাল আসলো 136 টাকা। তাহলে ডেটর্স আসলো কত, 136 টাকা করে প্রতি ইউনিট, 136.66 টাকা। আর 90 দিন বা 3 মাস পিরিয়ড, এই জন্য 90 দিন গুণ। তো ডেটর্স বা অ্যাকাউন্টস রিসিভেবল, এটা আসলে বুঝতে পেরেছো আশা করি। অ্যাডভান্স পেমেন্ট, কোম্পানির কোনো অ্যাডভান্স পেমেন্ট নাই। তাহলে এই হলো কোম্পানির টোটাল কারেন্ট অ্যাসেট। তাহলে টোটাল কারেন্ট অ্যাসেট যোগ করলে হয় কত, 31,26,618 টাকা। এগুলো টোটাল কারেন্ট অ্যাসেট। এখন আমরা দেখবো কোম্পানির টোটাল কারেন্ট লায়াবিলিটিস গুলো কি কি। লায়াবিলিটিস গুলো কি কি দেখো, কারেন্ট লায়াবিলিটিস। প্রথমে আসি আমরা অ্যাকাউন্টস পেয়েবল। অ্যাকাউন্টস পেয়েবল কার সাথে সম্পৃক্ত, র মেটেরিয়ালস এর সাথে সম্পৃক্ত। তাহলে র মেটেরিয়ালস কিভাবে বের করব, অ্যানুয়াল প্রোডাকশন ইউনিট 36,000 পার ইউনিট কস্ট। র মেটেরিয়ালের প্রতি ইউনিটে সাপ্লায়ারকে কত দিতে হবে, 54 টাকা করে। আর সময় পাবে কত দিন, 60 দিন। তাইলে আসে কত, 3,24,000। ক্রেডিট, তারপরে ডেফার্ড ওয়েজেস, অর্থাৎ কোম্পানি ওয়েজেস পরিশোধের ক্ষেত্রে কতদিন সময় পাবে। ওয়েজেস কত, কোম্পানি আমরা জানি যে কোম্পানির টোটাল ওয়েজেস হলো 43 টাকা। টোটাল ওয়েজেস 43.33 টাকা পার ইউনিট। ওয়েজেস হলো 43.33 টাকা। এই যে আমরা এটা বের করেছিলাম। তো 43.33 টাকা, সময় পাবে 15 দিন। তাহলে আসে 64,995 টাকা। আর ওভারহেড, ডেফার্ড ওভারহেড, ওভারহেডের ক্ষেত্রে কোম্পানি কত, ওভারহেডে 29.33 টাকা। এই যে আমরা ওভারহেডের হিসাবটা এখানে আছে, 29.33 টাকা করে 1 মাস বা 30 দিন। এখানে আছে 87,000। আদার লায়াবিলিটিস, কোম্পানির আর অন্য কোনো লায়াবিলিটিস নাই। তাহলে তার টোটাল কারেন্ট লায়াবিলিটিস হলো 4,76,985 টাকা। তাহলে আমরা টোটাল কারেন্ট অ্যাসেটও আমরা বের করতে পারলাম, টোটাল কারেন্ট লায়াবিলিটিস এর হিসাবও আমরা এখানে বের করলাম। তাহলে আমরা এই দুইটা আমরা বিয়োগ দিই, টোটাল অ্যাসেট থেকে টোটাল কারেন্ট লায়াবিলিটি যদি আমরা বাদ দিই, তাহলে আমরা কত পাই, 26,49,633 টাকা। অর্থাৎ এই হলো কোম্পানির নেট ওয়ার্কিং ক্যাপিটাল। তো ওয়ার্কিং ক্যাপিটাল, নেট ওয়ার্কিং ক্যাপিটালের সাথে আমরা যদি কন্টিনজেন্সিটা যোগ করি, তাহলে আমরা পেয়ে যাব ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্টস। এখানে তার কন্টিনজেন্সি মার্জিন নাই, তাহলে না থাকলে আমাদের এটাই হলো ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট। তাহলে কোম্পানির টোটাল রিকোয়ারমেন্ট হলো 26,49,633 টাকা। তাহলে আমরা বুঝতে পারলাম যে কোম্পানির ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্টস কিভাবে বের করতে হয়, এবং এই বের করার ক্ষেত্রে আমাদের ওয়ার্কিংস গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করে। তোমরা এই যে এখানে ক্যালকুলেশন গুলো আমরা করেছি, তোমরা বাসায় ধীরে ধীরে এই সবগুলো ক্যালকুলেশন সুন্দর করে করবে, তাহলে তোমরা তোমাদের কনসেপ্ট গুলো আরো বেশি ক্লিয়ার হবে এবং তোমরা আরো বেশি ভালোভাবে বুঝতে পারবে। আমাদের যেহেতু সময় কম, এত অল্প সময়ে আসলে এত জটিল প্রবলেম ডিটেলস আলোচনা করার সুযোগ নেই। এই জন্য আমরা সংক্ষেপে তোমাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। তাহলে আমাদের এই লেকচার, এটা হলো ওয়ার্কিং ক্যাপিটালের দ্বিতীয় লেকচার। এই লেকচারে আমরা কি বুঝতে পারলাম, এই লেকচারে আমরা আলোচনা করার চেষ্টা করেছি তোমাদের ইউকিউ কি, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি কি, তারপরে বহুমূল মডেলকে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করেছি। তারপর আমরা ওয়ার্কিং ক্যাপিটালের রিকোয়ারমেন্টস বের করার বা ওয়ার্কিং ক্যাপিটালের যে অ্যাপ্লিকেশনগুলো, বিজনেস প্রবলেম সলভ করার ক্ষেত্রে ওয়ার্কিং ক্যাপিটালের অ্যাপ্লিকেশনগুলো আমরা উদাহরণের সাহায্যে আলোচনা করেছি। আশা করি তোমরা ওয়ার্কিং ক্যাপিটাল সম্পর্কে একটা ভালো ধারণা অর্জন করতে পেরেছো। তো তোমাদের যদি এই সংক্রান্ত কোনো কোয়েরি থাকে, তোমরা আমাকে এই ইমেল অ্যাড্রেসে মেইল করতে পারো। আর আশা করি তোমরা এই লেকচারগুলো যদি ভালো করে ফলো করো, তাহলে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সম্পর্কে একটা ভালো ধারণা অর্জন করতে পারবে। এখানে বিশেষ করে বেসিক কনসেপ্টগুলো আলোচনা করার চেষ্টা করা হয়েছে, পাশাপাশি বিজনেসে কিভাবে এগুলো অ্যাপ্লাই করা হয় সেই বিষয়টিও আলোচনা করা হয়েছে। তো তোমরা ধৈর্য ধরে এই লেকচারগুলো দেখার জন্য, শোনার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবে।